আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 17 এপ্রিল বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যেশ্বরপুরের টিকিট বঞ্চিত 3 প্রার্থীকে বাগে আনলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সব খুব বলে এক মঞ্চে কাজ করার অঙ্গীকার। পঞ্চায়েত যুদ্ধের মুখে সেনাপতি বদল হাইলাকান্দি কংগ্রেসের। শামসুদ্দিনকে সরালো এফিসিসি, দায়িত্বে ইসাক আলী। কংগ্রেসে প্রাক্তন বিধায়ক আজিজ, যোগ দিতে পারেন আজিজ তালুকদার। ওয়াকফ আইনের সংশোধনীতে স্থগিতাদেশ হলো না, তবে 3টি অন্তর্বর্তী নির্দেশিকা জারির কথা ভাবছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ খবরটি হলো, টিকিটের জন্য 10 লক্ষ টাকা চেয়েছিলেন বিধায়ক খলিল, অভিযোগ ব্লক কংগ্রেস সভাপতির। বিজেপিকে সুবিধা দিতেই জোড়া টিকিট বললেন ফরিদা, টাকা নেওয়া কংগ্রেসীরা বিক্ষোভ বললেন আতাউর। এবারে শুনুন বিস্তারিত খবর। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ দলীয় নেতৃত্বের আহ্বানে সাড়া দিয়ে শেষ পর্যন্ত যাবতীয় ক্ষোভ অভিমান বলে দলীয় প্রার্থীকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করলেন হাইলাকান্দি জেলার উমেদনগর রাজ্যেশ্বরপুর জেলা পরিষদ আসনে বিজেপির টিকিট বঞ্চিত 3 প্রত্যাশী সহ তাদের সমর্থকরা। বুধবার মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ দলীয় নেতৃত্ব লালার গাগলাচড়ায় বিজেপির টিকিট বঞ্চিত প্রার্থী বিশিষ্ট চা শ্রমিক নেতা রাধেশ্যাম কুরির বাড়িতে ছুটে গিয়ে এক সভায় মিলিত হন। সেই সভায় অপর টিকিট বঞ্চিত প্রার্থী রাজেশ গোয়ালাকেও ডেকে নিয়ে আসা হয়। বৈঠকে দীর্ঘ আলোচনার পর মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ দলীয় নেতৃত্বের আহ্বানে সাড়া দিয়ে দলের স্বার্থে যাবতীয় ক্ষোভ অভিমান বলে কাজ করতে রাজি হন রাধেশ্যাম কৈরি ও রাজেশ গোয়ালা। এরপর এদিন মন্ত্রী পাল সহ অন্যরা গাগলাচড়ায় অপর টিকিট বঞ্চিত প্রার্থী আনন্দ রায়ের বাড়িতেও ছুটে যান। সেখানেও দীর্ঘ আলোচনার পর দলীয় নেতৃত্বের আহ্বানে সাড়া দিয়ে দলের স্বার্থে কাজ করতে রাজি হন আনন্দ রায়। এরপর এদিন গাগলাচড়ায় এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় রাধেশ্যাম কৈরি সহ অন্যরা বক্তব্য রাখেন। সভায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে উমেদনগর রাজ্যেশ্বরপুর জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে দলীয় কার্যকর্তা সহ কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি দলীয় কর্মীদের সব ধরনের অভাব অভিযোগ নিষ্পত্তি করার আশ্বাস দেন। বলেন, এ মুহূর্তে সবাইকে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার সময়। এর আগে মন্ত্রী কৃষ্ণেন্দু টিকিট বঞ্চিত রাধেশ্যাম কৈরি, রাজেশ গোয়ালা, আনন্দ রায় সহ এলাকার বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে তাদের মনের কথা শুনেন। মন্ত্রী এদিন বলেন, টিকিট প্রদানে যা হবার হয়ে গেছে, দল চিন্তা ভাবনা করে মনোনয়ন প্রদান করেছে। বিজেপির মধ্যে চা বাগান, বাঙালি, হিন্দু, মাইনরিটি বলে কিছুই নেই, সবাই এক। তবে আগামী দিনে যাতে এমন না হয় সে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলে তিনি আশ্বাস দেন। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকার উন্নয়নে কাজ করছে, সর্বত্রই সম উন্নয়ন হচ্ছে। সবাই একাংশ দলীয় কর্মী রেশন কার্ড অরুণোদয় পাননি বলে অভিযোগ উত্থাপন করেন। মন্ত্রী যাদের অভাব অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা হবে বলে আশ্বাস দেন। যারা রেশন কার্ড কিংবা অরুণোদয় পাননি তাদের কাগজপত্র জমা দিতে বলেন তিনি। গাগলাচড়ায় অনুষ্ঠিত সভায় রাধেশ্যাম কৈরি, রাজেশ গোয়ালা সহ এলাকার বিজেপি কর্মীরা অংশ নিয়ে উমেদনগর রাজ্যেশ্বরপুর জেলা পরিষদ আসনের দলীয় প্রার্থীকে সমর্থন জানান। এদিন টিকিট বঞ্চিত 3 প্রার্থী মন্ত্রীকে জানান তারা কখনোই দলের বিপক্ষে নন, দলের স্বার্থে কাজ করে আসছেন এবং করে যাবেন। মনোনয়ন চেয়েছিলেন কিন্তু পাননি। অপরদিকে চলতি পঞ্চায়েত নির্বাচনের মধ্যেই হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি পদ থেকে শামসুদ্দিনকে সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার এ মর্মে এক নির্দেশ জারি করে প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক বিপুল গগৈ জেলা কংগ্রেস সহ সভাপতি ইসাক আলী বড়ভুইয়াকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিযুক্তি দিয়েছেন। প্রদত্ত নির্দেশে ইসাক আলী বড়ভুইয়ার কর্মদক্ষতার ঢালাও প্রশংসা করে তিনি উল্লেখ করেছেন, জেলা কংগ্রেস সভাপতি পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় ইসাক আলী বড়ভুইয়াকে সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। আর এখানেই সব রহস্য বলে মনে করছে রাজনৈতিক মহল। হাইলাকান্দিতে দলের টিকিট বন্টন ঘিরে কংগ্রেসের কর্মী মহল ও টিকিট বঞ্চিত প্রার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে। কংগ্রেস ভবন সহ নিজের বাড়িতে দফায় দফায় আক্রান্ত হয়েছেন শামসুদ্দিন। এমনকি রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে তিনি প্রার্থী হলেও ভোটের প্রচারে গিয়ে ক্ষোভের মুখে পড়ছেন। অন্য জেলা পরিষদ আসন দূরের কথা, নিজের আসনে রীতিমতো হুচট খাচ্ছেন।
ওই জেলা পরিষদের নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন বাবুইয়া ও রাইডার দলের প্রার্থী জহিরুদ্দিন লস্কর জোরদার প্রচার চালালেও কংগ্রেসের প্রচারে কোনো জৌলুস চোখে পড়ছে না। রাজনৈতিক মহল মনে করছেন জেলা কংগ্রেস সভাপতি ঘিরে যে অসন্তোষ হাইলাকান্দিতে দেখা দিয়েছে এর প্রভাব অন্য জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থীদের উপর পড়তে পারে। এই আশঙ্কায় তড়িঘড়ি সভাপতি বদলের সিদ্ধান্ত নেয় প্রদেশ কংগ্রেস। তাই ইসাক আলী বড়ভূঁইয়াকে দায়িত্ব দিয়ে আপাতত ড্যামেজ কন্ট্রোলে নেমেছে প্রদেশ কংগ্রেস বলে সূত্রের দাবি। অপরদিকে কংগ্রেসে প্রাক্তন বিধায়ক আজিজ যোগ দিতে পারেন আজিজ তালুকদার। পঞ্চায়েত নির্বাচনের আবহে 2026 সালের নির্বাচনের রূপরেখা তৈরি করছেন দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির প্রাক্তন বিধায়ক আজিজ খান। বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিয়েছেন। আসামের দায়িত্বপ্রাপ্ত নিখিল ভারত কংগ্রেস কমিটির সম্পাদক মনোজ চৌহান, রাজ্যিক সভাপতি ভুবেন বোরা, প্রাক্তন সভাপতি রিপুন বোরার উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন আজিজ। সপ্তাহ দিন আগে আজিজ খান আসাম গণপরিষদ দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক পদ থেকে ইস্তফা দেন। কারণ হিসেবে বলেন, দেশে ওয়াকফ বিল আইনে রূপান্তর হয়েছে, অথচ বিজেপির অন্যতম সমর্থক অগপ ন্যূনতম প্রতিবাদ জানায়নি। রাজ্যের যেসব জায়গায় সংখ্যালঘু ভোট বেশি সেখানে অগপ প্রার্থী দাঁড় করিয়ে ভোট হাসিল করা হয়। ওয়াকফ আইন ইসলামিক চিন্তাধারার পরিপন্থী, ফলে এই ধরনের দলে থেকে রাজনীতি করার ইচ্ছে নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করে ইস্তফা দেন দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ খান। ইস্তফার দিন যদিও প্রাক্তন বিধায়ক কংগ্রেসে যোগ দেবেন সেটা আনুষ্ঠানিকভাবে বলেননি, তবে রাজনৈতিক বিজ্ঞদের মতে কংগ্রেসে যোগ দেওয়া ছাড়া অন্য কোনো উপায় তার কাছে খোলা ছিল না। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে প্রায় 3 লক্ষ ভোট রয়েছে, যার মধ্যে প্রায় 2,50,000 ভোট মুসলিম। ফলে সেই আসন থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলে কোনো লাভ হবে না। লক্ষ লক্ষ মুসলমান লোক বিজেপির পক্ষে ভোট দেবেন না সেটা প্রায় নিশ্চিত রয়েছে। দেশের বর্তমান প্রেক্ষাপটে কংগ্রেস ভালো অবস্থানে রয়েছে। কংগ্রেস ছাড়া অন্য দলে যোগদান করালে বিধানসভা নির্বাচনে ভোট ভাগাভাগির সম্ভাবনা বেশি। তাই কংগ্রেস সবচেয়ে অন্যতম পছন্দের দল। এছাড়া দক্ষিণ করিমগঞ্জ আসন থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়লাভ করা সিদ্দিক আহমেদ নিলম্বিত হয়েছে। কংগ্রেস দলে আর ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এমনকি দলের নেতারাও চান না ক্রস ভোটিং করে নিলম্বিত হওয়া বিধায়ক পুনরায় কংগ্রেসে আসুন। ফলে কোনো বাধা বিপত্তি ছাড়া বুধবার অনায়াসে কংগ্রেসে যোগ দেন। কংগ্রেসে যোগ দিয়ে প্রাক্তন বিধায়ক বলেন, অগপদলের কোনো স্বাধীনতা নেই, নেই সংগঠনের কোনো বিদ, শুধুমাত্র নির্বাচনের সময় যত তৎপরতা, অন্য সময় সাধারণ লোকের হয়ে কোনো কাজ করার প্রয়োজন দেখা দেয় না। ফলে এরকম দলে থেকে জনসেবা করা সম্ভব নয় বলে জানান প্রাক্তন বিধায়ক আজিজ খান। এত তাড়াতাড়ি কংগ্রেসে যোগ দেবেন সেরকমও সিদ্ধান্ত ছিল না। প্রদেশ নেতৃত্ব তার সঙ্গে আলোচনা করতে ডেকে পাঠিয়েছিলেন, তাই কংগ্রেসে যোগদানের সময় ছিল না কোনো সমর্থক। উভয় পক্ষের আলোচনা ফলপ্রসূ হয়ে আজই দলে যোগদান করেছেন। অন্যদিকে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ নিলম্বিত হওয়ার পর সমষ্টিতে কোনো বলিষ্ঠ নেতা ছিলেন না। বুধবার আজিজ খান দলে যোগ দেওয়ায় কংগ্রেস সংগঠন নিশ্চয় শক্তিশালী হবে, তাতে কোনো সন্দেহ নেই। এছাড়া পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস টিকিটকে কেন্দ্র করে যে ধরনের মুখরোচক গল্প সামাজিক মাধ্যমে প্রকাশ হচ্ছে তার বাস্তবিক প্রতিফলন ঘটলে দলের অনেক নেতাকে সমস্যায় পড়তে হবে। এমনকি অভিযোগ প্রমাণিত হলে দলের কিছু কিছু নেতাকে জেলে যেতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। এরকম জটিল পরিস্থিতিতে আজিজ খানের মতো লোকের যোগদান কংগ্রেস দলকে অনেক শক্তিশালী করবে এমনটা মনে করছে রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। এদিকে অন্য একটি সূত্রে প্রকাশ, শ্রীভূমি জেলা ইউডিএফ সভাপতি আজিজুর রহমান তালুকদার 2026 সালের নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দক্ষিণ করিমগঞ্জ আসনে কংগ্রেসের কোনো শক্ত দাবিদার নেই। কিছু কিছু লোক ছাড়া যারাই কংগ্রেসের টিকিট লাভ করবেন তাদের সঙ্গে অন্য রাজনৈতিক দলের প্রার্থীর লড়াই হওয়ার সম্ভাবনা বেশি। ফলে কংগ্রেসে যোগ দিতে চাইছেন এআইইউডিএফ সভাপতি। এছাড়া এআইইউডিএফ দলকে ভোটাররা প্রায় ভুলে যাওয়ার পথে। ওয়াকফ আইনের মতো স্পর্শকাতর বিষয়ে কোনো ধরনের নড়াচড়া নেই দলের নেতাদের। পঞ্চায়েত নির্বাচনের টিকিট নেওয়ারও আগ্রহ প্রকাশ করেননি সেরকম কোনো লোক। বিগত পঞ্চায়েতে জেলা পরিষদ আসন নিয়ে যে তৎপরতা দলীয় কর্মীদের মধ্যে ছিল তার সিকিবাগও এবারের নির্বাচনে নেই। ইউডিএফ দলকে যেন ভুলে যাচ্ছেন অনেকেই। ফলে দলের নেতাদের রাজনৈতিক ভবিষ্যতেও স্থগিত হয়ে গেছে। অপরদিকে ওয়াকফ আইনের সংশোধনীতে স্থগিতাদেশ হলো না, তবে 3টি অন্তর্বর্তী নির্দেশিকা জারির কথা ভাবছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। আবেদনকারীদের আর্জি মেনে সমগ্র সংশোধিত ওয়াকফ আইনে বুধবার স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। তবে নতুন আইনের 3টি বিষয় বিবেচনা করে অন্তর্বর্তী নির্দেশ দিতে চেয়েছিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ।
কিন্তু কেন্দ্রীয় সরকারের অনুরোধে শেষ মুহূর্তে সেই অন্তর্বর্তী নির্দেশ দেয়নি শীর্ষ আদালত। কেন্দ্রীয় সরকারের আইনজীবীর সওয়াল, ওয়াকফ আইনের যে 3 বিষয় সুপ্রিম কোর্ট উত্থাপন করেছে তা নিয়ে তাদের আরো বক্তব্য জানতে দেওয়া হোক, তারপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ নিয়ে সিদ্ধান্ত নিক শীর্ষ আদালত। সেই অনুরোধ মেনে আজ মামলাটি শুনবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ওই ডিভিশন বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেবি বিশ্বনাথন। সংসদের 2 কক্ষেই বুটাবুটিতে জেতার পর সংশোধিত ওয়াকফ আইন দেশে কার্যকর করেছে নরেন্দ্র মোদীর সরকার। এই পদক্ষেপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বহু পিটিশন দায়ের হয়। বুধবার প্রায় 70টি আবেদন একত্রিত করে শুনেছে শীর্ষ আদালত। আবেদনকারীরা ওই আইনে স্থগিতাদেশ জারি করার আর্জি জানিয়েছিলেন। যদিও সুপ্রিম কোর্ট প্রথম দিনের শুনানিতে তা মানতে চায়নি, তবে আইনের বিভিন্ন দিক নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছে বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ। সেই আলোচনার ভিত্তিতেই 3টি অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার কথা বিবেচনা করে শীর্ষ আদালত। সেই 3 অন্তর্বর্তী নির্দেশ কি? 1. সুপ্রিম কোর্টে ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ করে যে মামলা চলছে তা চলাকালীন যে সম্পত্তিকে আদালত ওয়াকফ বলে ঘোষণা করেছে তাকে ওয়াকফ নয় বলে ধরা যাবে না। 2. মামলা চলাকালীন কোনো ওয়াকফ সম্পত্তি নিয়ে জেলা শাসক প্রয়োজনীয় প্রক্রিয়া চালাতে পারবেন, কিন্তু সেই বিধান কার্যকর করা যাবে না। 3. ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ কাউন্সিলের সদস্যদের মুসলিম হতেই হবে। শুধু যারা পদাধিকার বলে ওয়াকফে যোগ দেবেন তারা ভিন্ন ধর্মের হতে পারেন। এই 3 অন্তর্বর্তী নির্দেশ নিয়ে আলোচনার সময় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, এমনিতে আমরা এই ধরনের অন্তর্বর্তী নির্দেশ দেই না, কিন্তু এটা ব্যতিক্রম। তিনি এও জানান, এই শুনানি 6 থেকে 8 মাসও চলতে পারে। তখনই কেন্দ্রীয় সরকার এবং কয়েকটি রাজ্য এখনই এই অন্তর্বর্তী নির্দেশ জারি না করতে আর্জি জানায়, তবে আরো সময় চেয়ে নেয়। তাতে সায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আবেদনকারীদের আইনজীবীরা বুধবার সুপ্রিম কোর্টের উত্থাপন করা এই 3টি বিষয় নিয়ে সওয়াল করেন। আইনজীবী কপিল সিব্বল বলেন, এতদিন শুধু মুসলিমরাই ওয়াকফ বোর্ডে থাকতে পারতেন, এখন হিন্দুরা পারবেন। এটা নাগরিকদের মৌলিক অধিকারের পর দখলদারির শামিল। শুনে প্রধান বিচারপতি জানান, নতুন আইনে বলা হয়েছে 2 জন মাত্র অমুসলিম সদস্য থাকবেন। কপিল সিব্বল পাল্টা সওয়াল করেন, নতুন আইনে বলা হয়েছে অন্তত 2 জন অমুসলিম সদস্য থাকবেন, অর্থাৎ 2 জনের বেশি থাকতে পারেন। সেই নিয়ে সরকারি আইনজীবী তুষার মেহতার পাল্টা সওয়ালের পরে সুপ্রিম কোর্ট তাকে প্রশ্ন করে, হিন্দুদের সম্পত্তি সংক্রান্ত বোর্ডে কি কোনো মুসলিমকে সদস্য হতে দেবে সরকার? নয়া সংশোধিত ওয়াকফ আইনে জেলা শাসককে বেশ কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। কোন সম্পত্তি ওয়াকফ কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন জেলা শাসক বা তার সমাপদ মর্যাদার কোনো আধিকারিক। এ নিয়ে প্রশ্ন তুলে কপিল সিব্বলের সওয়াল, জেলা শাসক সরকারের অঙ্গ, তিনি ওয়াকফ সম্পত্তি নিয়ে সিদ্ধান্ত নিলে তা অসাংবিধানিক। এই প্রসঙ্গে প্রধান বিচারপতি সরকারি আইনজীবী তুষারের উদ্দেশ্যে বলেন, জেলা শাসক যদি সিদ্ধান্ত নিতে শুরু করেন যে কোনটা ওয়াকফ কোনটা নয়, তা কি ঠিক হবে? ওয়াকফ বাই ইউজার নিয়ে প্রশ্ন তুলেছেন কপিল সিব্বল। এই দ্বারায় দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি ধর্মীয় বা সেবার স্বার্থে ব্যবহার করা হলে তা ওয়াকফ বলে ধরে নেওয়া হয়, সেক্ষেত্রে নথিভুক্তকরণ না হলেও চলে। কপিল সিব্বলের দাবি, এই দ্বারা ইসলাম ধর্মের অবিচ্ছেদ্য অংশ। পাল্টা সওয়াল করেন সরকারি আইনজীবী তুষার। তাকে প্রধান বিচারপতির প্রশ্ন, আপনি বলছেন ওয়াকফ বাই ইউজার কোর্টের রায় হলেও আজ তা বাতিল। তার পর্যবেক্ষণ, বেশিরভাগ মসজিদ 14শ-15শ শতকে তৈরি, তাদের নথি দাখিল কি করে সম্ভব? তারপরে এই 3টি অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার কথা জানিয়েছিল সুপ্রিম কোর্ট, যদিও শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের অনুরোধে তা জারি করা হয়নি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।